আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোকাস মিডিয়া এজেন্সি কর্তৃক প্রযোজিত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ পাক্ষিক অনুষ্ঠানে আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী বীমায় প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। প্রিয় দর্শক, আপনারা জানেন 2000 সালে বাংলাদেশে ইসলামী বীমার অনুমোদন দেওয়া হয়। এ পর্যন্ত 13টি লাইফ ইন্স্যুরেন্স পূর্ণাঙ্গভাবে ইসলামী বীমার কাজ করে যাচ্ছে এবং 16টি কনভেনশনাল কোম্পানি উইন্ডো আকারে ব্যবসা পরিচালনা করে আসছে। ইসলামী বীমা সেক্টরে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী কাজ করে যাচ্ছে। প্রায়শই কথা উঠে যে বীমা খাতে দক্ষ এবং প্রশিক্ষিত জনশক্তির অভাব রয়েছে এবং ক্যারিয়ার গঠনে অনিশ্চয়তার কারণে মেধাবী জনগোষ্ঠী বীমার সাথে সম্পৃক্ত হচ্ছে না। আপনারা অবগত আছেন যে বীমার চাইতে অধিকতর কম গুরুত্বপূর্ণ খাত ব্যাংক সেক্টরে। প্রত্যেকটি ব্যাংকেই ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। বীমা খাতে 2-1টি কোম্পানির নিজস্ব ট্রেনিং সেন্টার থাকলেও অন্যান্য কোম্পানির ট্রেনিং সেন্টার নেই। দুঃখজনক হলেও সত্য যে কোম্পানিগুলোতে প্রশিক্ষণ খাতে কোনো বাজেট বরাদ্দ রাখে না। সরকারিভাবে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি কাজ করলেও কোম্পানিগুলো পর্যাপ্ত জনশক্তি যোগান দেয় না। কোম্পানিগুলো বিএ-এর সার্টিফিকেটকে মূল্যায়ন করে না। ইতিমধ্যে আরও কয়েকটি কোম্পানি বীমা বিষয়ক ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। এখন পর্যন্ত বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি ইসলামী বীমা সম্পর্কিত কোনো কোর্স অন্তর্ভুক্ত করেনি। ইসলামী বীমা ব্যবসা পরিচালনার উপযোগী প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি সময়ের দাবি। ইসলামী বীমার প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব কাজী মুর্তজা আলী, ACII ডাইরেক্টর জেনারেল, বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেড এবং জনাব SM ইব্রাহিম হুসাইন, ACII চিফ ফ্যাকাল্টি মেম্বার, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি এবং উপস্থাপনা ও গ্রন্থনায় রয়েছে আমি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স PLC এর সহযোগিতায় আয়োজন করা হয়েছে। আসুন আমরা আমাদের বিজ্ঞচিত আলোচনায় চলে যাই। আমি শুরুতেই জনাব মুর্তজা আলী স্যারের কাছে জানতে চাইব, প্রায় কথা বলা হয় ইসলামী বীমা কোম্পানি পরিচালনার উপযোগী কর্মকর্তা কর্মচারীর অভাব রয়েছে। বিগত 24 বছরেও এ অভাব পূরণ হয়নি। এর কারণ কি বলে আপনি মনে করেন স্যার? দুটো বিষয় থেকে আমি লক্ষ্য করব। এটা হচ্ছে যে উপযুক্ত জনশক্তি বা কর্মকর্তাদের চাহিদা নাই না সরবরাহ নাই। মূলত যদি চাহিদা থাকতো, বীমা কোম্পানিগুলো যদি উপযুক্ত কর্মকর্তা খুঁজত, তাহলে সরবরাহ অবশ্যই থাকবে। আমাদেরকে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস যারা করেন তারাই তো ব্যাংকে কাজ করেন। তো হোয়াই দে প্রেফার ব্যাংক ইন কম্প্যারিজন টু ইন্স্যুরেন্স? কারণ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদেরকে সেই পরিমাণ বেনিফিট, পারিতোষিক, মর্যাদা দিতে পারে না বা দিতে চায় না। আর সরবরাহ আপনি যদি ভালো মেরিটোরিয়াস লোকদেরকে দেন, তাকে উপযুক্ত পারিতোষিক দিতে হবে, সে আকৃষ্ট হবে। উপযুক্ত সুযোগ সুবিধা যদি দেন, সে আকৃষ্ট হবে। কিন্তু আমার কাছে যেন মনে হয় যে চাহিদা থাকলে সরবরাহ অবশ্যই পাবেন, অভাব হবে না। অভাব থাকার কথা নয়। আসলে কি আমরা যারা বীমা পেশায় কাজ করি, বীমা কোম্পানির মালিক মোক্তার কিংবা ব্যবস্থাপনায় যারা আছি, তারা কি উপযুক্ত কর্মকর্তা কর্মচারী তৈরি হোক, পেশাজীবী সৃষ্টি হোক, এটা কি আমরা চাই? চাই না। এই যে সমস্যাটা, তা আপনি না চাইলে আপনি পাবেন কেমন করে? আপনার তো সারা জীবন অভাব থেকে যাবে। যে কোনো জিনিস তো আপনাকে চাইতে হবে, ইনার ডিজায়ার থাকতে হবে, এর জন্য একটা পরিকল্পনা থাকতে হবে। তারপরে আরও কিছু কারণ থাকতে পারে। মনে করেন যে প্রশিক্ষণ আপনি চাচ্ছেন ভালো লোক, তাহলে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মতো উপযুক্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে কিনা, এটা একটা হতে পারে। না, আমরা হ্যাঁ বলছি না। মানে অভাবের কারণগুলো কি? একটা হতে পারে যে চাহিদা নেই, একটা হতে পারে যে আমরা নিজেরা চাই না যে এখানে জনশক্তি গড়ে উঠুক,
আরেকটা হচ্ছে উপযুক্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠান নাই কিংবা উপযুক্ত প্রশিক্ষক নাই। প্রতিষ্ঠান আছে, প্রশিক্ষকরা সমমানের নয় যাদের প্রশিক্ষণ নিয়ে তারা আগ্রহ করবে। সুতরাং অপেক্ষাকৃত কম বেতন, কম সুবিধা এবং অমেধাসম্পন্ন কিংবা স্বল্প মেধাসম্পন্ন লোক যদি আপনি চান, আপনি বাজারে পাবেন। আর আপনি যদি বেশি মেধাসম্পন্ন লোক আনতে চান, তাহলে আপনাকে তার চাহিদা আগে সৃষ্টি করতে হবে। চাহিদা থাকলে অবশ্যই কী বলে সরবরাহ বাড়বে। আর কর্মকর্তাদের যোগ্যতা সৃষ্টি হয় যদি শীর্ষ স্থানে যারা আছেন তারা যদি মনে করেন যে ইয়েস, আই নিড টু রিক্রুট গুড পিপল, বেটার পিপল আর বেস্ট পিপল। সুতরাং আমাদের ইচ্ছার উপরে কিন্তু এটা নির্ভর করে। তো সুতরাং আমি যে অভাব আছে, এই অভাবটা কি আমার স্বভাবের কারণে? আসলেই অভাব আছে বলে আমি পাই না। জি। তো সুতরাং আমরা এই দিক থেকে লক্ষ্য করব যে যদি চাহিদা সৃষ্টি করতে হবে বিমা কোম্পানিগুলোকে উপযুক্ত লোকের, তাহলে কোনো অভাব থাকবে না। জি, ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যারকে। আমি জনাব এস এম ইব্রাহিম স্যারের কাছে জানতে চাইব, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক ইসলামী বীমার বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করিনি, এটা আমরা মনে করছি। আর এখানে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। হ্যাঁ, আমি আপনার এটার মতামত দেওয়ার আগে আমি মুর্তজা স্যারের কথাকে একটু সাপ্লিমেন্ট করব। স্যার এটা জোর দিয়েছেন বারবার যে আমাদের যেহেতু চাহিদা নেই, সেই জন্য ইসলামী ট্রেনিংয়ের সরবরাহটা নাই। তা আমি বলবো যে আবার এর উল্টোটা মাঝে মাঝে ঘটে, সবসময় ঘটে না। যে বলা হয় যে সামটাইম সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। কোনো সময় যদি সরবরাহটা থাকে তাহলে তার জন্য একটা চাহিদা তৈরি হয়। সুতরাং আমাদের এই জায়গাটাও একটু মনে রাখতে হবে যে আমাদের চাহিদা না থাকলেও সরবরাহ যদি আমরা করি, মানে প্রশিক্ষণ যদি আমরা দিই ইসলামী বীমার উপরে, তাহলে তখন এক সময় অন্যরা খুঁজবে যে ট্রেনিং পাইছে তাকে আমি নিব। সুতরাং এটাকে আমাদের বন্ধ করা যাবে না, সরবরাহটা অব্যাহত রাখতে হবে। আর আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন, মতামত চেয়েছেন, ইডরা কেন এই ইসলামিক বীমার প্রশিক্ষণকে গুরুত্ব দেয়নি, সেটি অবশ্যই সঠিকভাবে তারা বলবে। তবে আমাদের কাছে এটা মনে হয় যে যেমন আমাদের দেশে ইসলামী বীমা শুরু হলেও ইডরাতে তাদের যে অর্গানোগ্রাম, সেখানে কিন্তু তাকাফুলের জন্য আলাদা জনবল তারা নেয়নি। তাদের এরকম কোনো ডেস্ক উইং আছে বলে শুনিনি, আমি আজকেও কথা বলেছি। তো সুতরাং ওখানে একটা অর্গানোগ্রাম হয়ে গেলে সেখানে একটা নতুন পদ সৃষ্টি করা, উইং খোলা, সেটা একটা বিষয় থাকে। এর বাইরেও হয়তো এটি করা দরকার ছিল বলে আমি মনে করি। একটা হতে পারে যে ইসলামী বীমার আসলে আইনগত বিষয়গুলো এখনও পরিপূর্ণ হয়নি, আমরা জানি, সেজন্যই হয়তো এর উপরে গুরুত্বটা কম। এটা একটা কারণ হতে পারে যে এটার উপরে ইডরা গুরুত্বটা কম দিচ্ছে এই মুহূর্তে, যেহেতু আইনগুলো এখনও তৈরি হয়নি। সেই কারণে হতে পারে যে প্রশিক্ষণের গুরুত্বটা অতটা আসেনি, হতে পারে। জি, ধন্যবাদ স্যার। আমি আবার আমার স্যার জনাব কাজী মুর্তজা আলী স্যারের কাছে জানতে চাইব, ইসলামী বীমা বিষয়ক কোনো প্রশিক্ষণ কোর্স মানে চালু হলে বা আপনিও কোনো প্রোগ্রাম দিলে দেখা যায় যে ইসলামী বীমা কোম্পানিগুলো প্রশিক্ষণার্থী প্রেরণ করতে চায় না বা করে না, এক্ষেত্রে কারণ কি বলে মনে করেন স্যার? ওই যে কারণটা আগেই বলেছি, ওই যে আপনি বলে দিলেন, আমাকে স্বীকার করলেন যে আমাদের আগ্রহ নাই। হ্যাঁ, তাই না? অভাব আসে কেন? কারণ আমার আগ্রহ নাই। কারণ এখন কয়েকটা প্র্যাকটিক্যাল পয়েন্টসগুলো বলি। প্রথমত বীমা কোম্পানিগুলো মনে করে যে আমি তাদের চাকরি দিছি, পয়সা দেই, বেতন দেই, আবার প্রশিক্ষণের জন্য পয়সা দিব, আবার প্রশিক্ষণ দেব, তারপরে সে আমার এখানে থাকবে কি না তার গ্যারান্টি কি? শুধু আর এক কোম্পানিতে চলে যেতে পারে। এই যে মানসিকতা, আমাদের মাইন্ডসেট যেটা, যে প্রশিক্ষণ নিলে অর্থ দিতে হবে, বিনা পয়সায় প্রশিক্ষণ আমরা দিতে পারছি না। যিনি আসছেন এখানে তারাও প্রশিক্ষণ নিয়ে আপনারা নিয়োগ করবেন এরকম শর্তও রাখেননি, যে প্রশিক্ষণ নিয়ে তারপরে আমার এখানে অ্যাপ্লাই করেন। তাহলে কেন আমরা পাচ্ছি না? কারণ আমাদের আগ্রহ নাই। কেন? কারণ প্রশিক্ষণ নিলে অর্থ ব্যয় হয়, প্রশিক্ষণ নিলে যোগ্যতার দক্ষতা বাড়ে, এদিকে আমরা অন্ধ। এটা আমরা ফিলই করি না যে প্রশিক্ষণটা প্রয়োজন যোগ্যতা এবং দক্ষতা বাড়ানোর জন্য। তো যারা এখানে কর্মকর্তা কর্মচারী হিসেবে আসবেন, তারা যদি যোগ্য এবং দক্ষ হন, তাহলে তো আপনি উপকৃত হবেন বীমা কোম্পানি হিসাবে। এই উপলব্ধিটাই আমাদের মধ্যে নেই যে আমি যোগ্য এবং দক্ষ কর্মীর আমার প্রয়োজন। দেন মানব সম্পদ যে আমার সবচেয়ে বড় সম্পদ। একটা বীমা কোম্পানিতে কি আছে? আমরা মানুষের কাছে বিক্রি করতে যাই, যদিও তাদের কলকারখানায় বিক্রি করছি, আমরা বীমা করছি। তাহলে এখানে আমার কিন্তু কোনো র মেটেরিয়াল নাই, কোনো নাই, কি বলে, মেশিনারিজ নাই।
কোনো একটা প্রোডাক্ট নাই, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে দেখা যায় আমার কোনো শুধু প্রোডাক্ট মানুষ আছে। Thank you, বল। তাহলে মানুষ যে সবচেয়ে বড় চালিকা শক্তি, মানুষের যোগ্যতা, দক্ষতা এবং তার কাজ করার স্পৃহা, এটাকে জাগাতে হলে আগে আমাদেরকে জাগতে হবে। যারা এই প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করেছেন, যারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছেন, যে আমি যদি ভালো মানুষ নিতে চাই তাহলে আমাকে অবশ্যই বাজার থেকে তাকে ভালো মান সৃষ্টি করে নিয়ে আসতে হবে। জি, আমি জনাব এস এম ইডেম স্যারের কাছে জানতে চাইব, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি যে জাতীয় প্রোগ্রাম থ্রো করে, তাতে আমরা অতীতে ইসলামী বীমার উপযোগী কোনো কর্মসূচি আমরা দেখতে পাইনি। এ বিষয়ে আপনি একটা মন্তব্য করবেন। এই বিষয়টা আমরা জানব ছোট্ট একটি ব্রেকের পর। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে সময় হলো একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা চলে আসছি জনাব এস এম ইব্রাহিম হোসেন স্যারের কাছে। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, বাট আই বেক টু ডিফার উইথ ইউ হাম্বলি। খুব বিনয়ের সঙ্গে আমি একটু দ্বিমত করছি। আমাদের এখানে শ্রদ্ধেয় মূর্তি স্যার আছেন। স্যার যখন ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক ছিলেন, আমি একেবারেই 1997 থেকে 2000-এর দিকে আপনাদের একটু ফিরিয়ে নিয়ে যাই, আমি পরিসংখ্যান দিই। যখন বাংলাদেশে ইসলামী বীমার কার্যক্রম শুরু হয়, ওই সময় আমরা মালয়েশিয়া থেকে পর্যন্ত রিসোর্স পার্সন নিয়ে এসে কমপক্ষে 4-5টি প্রোগ্রাম ওই সময় আমরা আয়োজন করেছি। মূলত তখন আমাদের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যেহেতু ইসলামী বীমা শুরু হয়েছে, এই ইসলামী বীমার অপারেশনাল মেথড কি হবে, এর পদ্ধতিগুলো কী হবে কার্যক্রমের, সেটা নিয়ে আমরা যাতে বিস্তারিতভাবে আমাদের তখনকার যারা ইসলামী বীমার কোম্পানি ছিল লাইফ লং নামী, তাদের জন্য এই কোর্সগুলো আয়োজন করেছিলাম। এবং আপনাকে একটু মনে করিয়ে দিন, ডক্টর মাসুম বিল্লা একজন ছিলেন যিনি ইন্টারন্যাশনালি রিপোর্টেড একজন রিসার্চ পার্সন, তিনি এসেছিলেন, এবং মালয়েশিয়ান 2জন রিসার্চ পার্সন এসেছিলেন। আমরা কয়েকটি প্রোগ্রাম তখন করেছি, আসলে খুব লার্জ স্কেলে করেছি। বরং আপনি এইটুকু বলতে পারেন যে হ্যাঁ, 2001-এর পরে আমাদের একটা বেশ ভাটা হয়েছে, আমরা ইসলামী বীমার উপরে সেই ধরনের প্রোগ্রাম আমরা আয়োজন করিনি। তবে এই প্রসঙ্গে আপনাকে একটু সুখবর দিতে চাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে, যে আপনি আমাদের একটা ম্যাগাজিন আপনাকে দিয়েছি, দেখবেন যে আমরা এই ইসলামী বীমার উপর আমরা এমনকি ডিপ্লোমা কোর্স আয়োজনের চিন্তা করছি। এমনকি 2025-এর আমাদের যে কোর্স ক্যালেন্ডার প্রস্তুত হচ্ছে, সেখানে আমরা অন্তর্ভুক্ত করেছি ইসলামী বীমার ওপর প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করেছি। সামনে আমরা এই বিষয়টাকে আরও বেশি করে গুরুত্ব দিতে চাই। এবং এই প্রসঙ্গে উল্লেখ্য যে আমাদের ইডরা থেকে ওই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সম্প্রতি বিএসডিপি প্রকল্পের আওতায় ইসলামী বীমার উপরে প্রাথমিক একটা তাদের অ্যাক্ট করা হয়েছে, ইসলামী শরিয়া যে অ্যাক্ট, সেই অ্যাক্ট করা হয়েছে, ড্রাফট পর্যায়ে আছে। সুতরাং এর গুরুত্বটা বাড়বে বলে আমরা সামনে মনে করি। আমরা প্রশিক্ষণ এই বিষয়টিকে গুরুত্ব দিব বলে আশা করি ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ স্যারকে। আমি জনাব মুর্তজা স্যারের কাছে আবারও জানতে চাইব, ইসলামী বীমার বিষয়ে ঊর্ধ্বতন একেবারে টপ লেভেলের ম্যানেজমেন্টকে কি কি প্রশিক্ষণের আপনি সুপারিশ করেন? আমি বলি যে পদ্ধতিগত কিছু পার্থক্য আছে সনাতন বীমার সঙ্গে ইসলামী বীমার, কিন্তু যে জনশক্তি আপনার প্রয়োজন সেটা সনাতন বীমাতেও প্রয়োজন, ইসলামী বীমাতেও প্রয়োজন। প্রথম প্রয়োজন হবে কি আপনার ম্যানেজেরিয়াল স্কিল। আপনি যাদেরকে নিচ্ছেন তাদের ব্যবস্থাপনার দক্ষতা কতটুকু সেটা দেখতে হবে, তার টেকনিক্যাল স্কিল কতটুকু, তার মানে ওই যে অপারেশনাল মডেলস যেগুলো আছে তাক্ষফুলের, সেগুলো সম্পর্কে সে কতগুলো জানে। দেন আপনি ওখানে মানব সম্পদ তৈরি করার জন্য আপনার উপযুক্ত হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বলেন কিংবা হিউম্যান রিসোর্স বা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, এই ডিপার্টমেন্টটা আছে কিনা এবং সেখানে যোগ্য দক্ষ লোক আছে কিনা। তাহলে আমাদেরকে এই কোর্সগুলো করতে হবে। কাস্টমার সেন্ট্রিক ম্যানেজমেন্ট, আপনি কাস্টমার কেন্দ্রিক যে ব্যবস্থাপনা, কাস্টমারের জন্য কাজ করা, তার জন্য উপযুক্ত প্রোডাক্ট তৈরি করা, তাকে পারসু করা, তাকে মোটিভেট করা, এটার জন্য আমাদের ট্রেনিং প্রয়োজন। ট্রেনিং প্রয়োজন আমাদের কর্পোরেট গভর্নেন্স কী করে করব, ভালো করে করব, যেখানে ইন্টারফেরেন্স থাকবে না, বোর্ডের কাজ করবে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যবস্থাপনার কাজ করবে, সেটা আমাদের দরকার। আবার আমি বলছিলেন যে আপনি আপনার প্রত্যেকটা ব্যাংকে আছে ট্রেনিং ইনস্টিটিউট, তাহলে আপনি যদি করতে চান তাহলে আপনি যে ট্রেনার নেবেন তাহলে ওই ট্রেন দি ট্রেনার্স এই কোর্সটা আমরা করতে পারি। তো সুতরাং এটা আমরা করছি। আমি বলছি যে ডিসিশন মেকিং প্রসেসে আপনার যে অর্ডসগুলো আছে, আমরা ভুল সিদ্ধান্তে পৌঁছছি,
তাহলে একটা সিদ্ধান্ত সহজভাবে নেওয়ার জন্য যে সায়েন্টিফিক মেথডোলজি আছে, তাহলে এখানে আমাদেরকে ওই ডিসিশন মেকিং প্রসেসের উপরে প্রশিক্ষণ দরকার। রিস্ক ম্যানেজমেন্ট যেটা আমরা বলি, তাহলে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে আমরা করছি। বহুদিন আগে, প্রায় 20 বছর আগে, এরকম ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় আমি হাউ দ্য ইনশিওরার ইজ ইনশিওর্ড এই নামে একটা প্রবন্ধ লিখেছিলাম, যে তারা অন্যের ঝুঁকি নিয়ে কাজ করছে, সে নিজে কোন ঝুঁকিতে আছে সেটার জন্য তো জানার জন্য আপনার ওন রিস্ক ম্যানেজমেন্ট দরকার, যেটাকে আমরা এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট বলি। সুতরাং এটার উপরে প্রশিক্ষণ দরকার। তারপরে একটা বড় হচ্ছে যে আপনি তহবিলগুলো নিচ্ছেন মানুষের কাছ থেকে, আপনি আমানতদারিতার দায়িত্ব পালন করবেন। তাহলে এই ফান্ড ম্যানেজমেন্টটা আপনার জন্য অতীব প্রয়োজন। বিশেষ করে ইসলামী ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি ইজ ওয়ান অফ দি প্রাইম ক্রাইটেরিয়া। আপনি মানুষের কাছ থেকে পয়সা নিচ্ছেন, কেন নিচ্ছেন তার কাছ থেকে, নিয়ে কত অংশ আপনি খরচ করতে পারবেন, কত অংশ উদ্বৃত্ত থাকবে, সেটা কোথায় রাখবেন, বিনিয়োগটা সঠিক খাতে হচ্ছে কি না, শরিয়া ভিত্তিক হচ্ছে কি না। তাহলে ফান্ড ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইসলামিক ইন্স্যুরেন্স, সবার জন্যই, এদের জন্য আরও বেশি প্রয়োজন। আমি আর একটা বিষয়ের প্রতি খালি গুরুত্ব দেব, যে আমরা যারা ব্যবস্থাপনা পরিচালক হিসাবে বা ব্যবস্থাপনায় মিড লেভেলে আছি, মিড লেভেল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো প্রতিষ্ঠানের জন্য, তাদের লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য আমার প্রশিক্ষণ প্রয়োজন। কারণ এরাই ভবিষ্যতে হাল ধরবে, কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যাবে। সুতরাং লিডারশিপ ডেভেলপমেন্ট ইজ এ নেসেসিটি ফর অল দি ইন্স্যুরেন্স কোম্পানিজ অ্যান্ড ইট ইজ মোর রিকোয়ার্ড ফর ইসলামিক ইন্স্যুরেন্স। জি, ধন্যবাদ স্যার। আমি এই পর্যায়ে জনাব এস এম ইব্রাহিম স্যারের কাছে জানতে চাইব, ইসলামী বীমার প্রশিক্ষণ দানের জন্য যে উপযোগী প্রশিক্ষক নেই, স্যারও বলেছেন যে আমাদের প্রশিক্ষক নেই, তো এই প্রশিক্ষক তৈরির বিষয়ে একাডেমি কর্তৃক কোনো কর্মসূচি নেওয়া যায় কিনা, আমরা বিষয়টি শুনব আরেকটি বিরতির পর। ধন্যবাদ। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানের সময় হলো আরেকটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা শুনছিলাম জনাব এস এম ইব্রাহিম স্যারের কাছে। জি স্যার। ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন খুবই পার্টিনান, রিলেভেন্ট, প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক বলে মনে করি। যে ইসলামী বীমার জন্য আমাদের প্রশিক্ষক তৈরির ব্যবস্থাটা করতে হবে, আমরা কতটা করেছি। আমি এই বিষয়ে বলবো যে আমরা আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের জন্য এই পর্যন্ত কম করে হলেও 5-7টি আমরা টট প্রোগ্রাম আয়োজন করছি, ট্রেনার তৈরির জন্য আয়োজন করেছি, কিন্তু তাকাফুলের ক্ষেত্রে আসলে আমরা করিনি। এটি খুবই রিলিভেন্ট বলে মনে করি, এটি আমরা হাতে নেব ইনশাআল্লাহ। প্রোগ্রামটি আমি একটু আগে উল্লেখ করেছি যে আমরা তাকাফুলের উপরে ডিপ্লোমা কোর্স চালুর পরিকল্পনা আমাদের রয়েছে, সেক্ষেত্রেও আমাদের রিসার্চ পার্সন প্রয়োজন হবে এবং ট্রেনিং করতে চাইলেও আমাদের রিসার্চ পার্সন প্রয়োজন হবে। এই বিষয়ে আমরা ব্যবস্থা নেব বলে আমরা আশা করছি। আমাদের 2025 সালে আমরা অন্তত কোর্স রাখবো, সেজন্য আমাদের রিসার্চ পার্সন প্রয়োজন হবে, আমরা নিব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ ইব্রাহিম স্যারকে। আমি জনাব মুর্তজা স্যারের কাছে আবারও আসছি। আমি স্যারের কাছে জানতে চাইব যে আমিও ছিলাম, আমরা প্রস্তাবিত ইসলামী বীমার প্রবিধান এটা খসড়া দাঁড় করিয়েছি এবং অর্থ মন্ত্রণালয় এটা জমা রয়েছে। এটাতে হাইব্রিড মডেলটাকে হাইলাইট করে তৈরি করেছেন, আপনিও ছিলেন ওখানে। তো সেটার আলোকে কোনো প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া যায় কিনা হাইব্রিড মডেলের? অবশ্যই, শুধু হাইব্রিড মডেল না, গোটা তাকাফুল ব্যবস্থার উপরেই প্রশিক্ষণ নেওয়া যায়। আমরা একটা কোর্স করেছিলাম, যে প্রফেশনাল কোর্স অন লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অ্যাসপেক্টস অফ ইন্স্যুরেন্স। তাহলে লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অ্যাসপেক্ট অফ ইন্স্যুরেন্স যদি করি, তাহলে ওই লিগ্যাল ফ্রেমওয়ার্কটা যখন আসবে তখন ওর মধ্যেই এটা পড়ে যাবে, কারণ এটাও তো একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আলাদাভাবেও করা যেতে পারে, যে প্রফেশনাল কোর্স অন লিগ্যাল অ্যাসপেক্টস অফ ইসলামিক ইন্স্যুরেন্স আলাদাভাবে করতে পারি। আমরা করতে তো পারি, ওই যে আবার বলছিলাম চাহিদা থাকতে হবে। আমরা বিআইপিডি থেকে আমরা সার্টিফাইড কোর্স অন তাকাফুল 2017 সাল থেকে 2-3বার করেছি। আপনি শুনলে অবাক হবেন, হাতে গোনা 8 থেকে 10 জন প্রশিক্ষণার্থী আমার আসে। তাহলে আমার যে ওভারহেড কস্ট
এটাও কিন্তু উঠে আসে না। হ্যাঁ, তাহলে ওই যে আমাদেরকে বললাম যে আমরা কোর্স করতে পারবো, কিন্তু প্রশিক্ষণার্থী কোথায় থেকে পাবো, আমি কার জন্য করব? আমি এখানে বসে থাকলাম, বক্তৃতা দিলাম, কেউ শুনলো না বা শুনলো অল্প সংখ্যক লোক, তখন এটা ইকোনমিক হবে না। আবার যদি কস্ট বেশি চাই, তখন আপনারা বলবেন বা ইন্ডাস্ট্রির লোকেরা বলবে কি যে এত পয়সা লাগে একটা কোর্স করতে, কিন্তু 200 টাকায় পাওয়া যায়, 300 টাকায় করা যায়, আপনারা 2000, 3000, 4000, 5000, 6000 চান কেন? জি, ধন্যবাদ স্যার। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আমি জনাব ইব্রাহিম স্যারের কাছে জানতে চাইব, প্রশিক্ষিত বীমা কর্মী গঠনে বীমা কোম্পানিগুলোর পরিচালনা পরিষদের একটা ভূমিকা থাকা উচিত, সেই ব্যাপারে আপনি কি পরামর্শ দেবেন? ধন্যবাদ। আমি আপনার এটার উত্তরও দিব, তার সঙ্গে আমার শ্রদ্ধেয় স্যার যেটা বলছেন ছোট্ট একটু সাপ্লিমেন্টারি অর্থে, যে আমার মনে হয় যে আমরা এখন একটা জিনিস বোধহয় করতে পারি নি, যে এই একটা ইসলামিক যে এনভায়রনমেন্ট, যে ভাইব, মানে সেটাই বোধহয় আমরা তৈরি করতে পারিনি। আমি কেন বললাম কথাটা, আমরা ব্যাংক অ্যাসুরেন্স শুরু হয়েছে গত বছর, আপনারা জানেন। মানে ব্যাংক অ্যাসুরেন্সের একাডেমিতে পা দিলে এখন আপনি বুঝবেন যে এখানে ব্যাংক অ্যাসুরেন্স একটা নাড়াচাড়া হচ্ছে। বিভিন্ন ব্যাংকের লোকজন আসছে, তারা কে কখন প্রশিক্ষণের শিডিউল পাবে এটা নিয়ে ব্যস্ত। তো আমরা এইখানে আমাদের সেক্টরে একটা এইরকম ভাইব তৈরি করতে পারিনি, ইসলামী ভাইব। এটা আমাদের করতে হবে। আসলে আপনি যে জায়গায় প্রশ্ন করেছেন আমাকে, যে আমাদের পরিচালনা পর্ষদ থেকে শুরু করে ইসলামী বীমার সঙ্গে যারা জড়িত, লাইফ নন লাইফ, তাদেরকে নিয়ে বড় প্রোগ্রাম আয়োজন করতে হবে। এটি বড় প্রোগ্রাম, তাদের সচেতনামূলক কাজ হবে। আর আপনি যেটা বলেছেন পরিচালনা পরিষদের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ইডরা ইতিমধ্যে কর্পোরেট একটা গাইডলাইন তৈরি করেছে, সেখানে পরিচালনা পর্ষদের কার কী ধরনের দায়িত্ব সেখানে স্পষ্ট বলা আছে। আমি আবার বলবো যে এই ধরনের একটা পরিবেশ তৈরি করার জন্য যদি আমরা আমাদের পরিচালনা পর্ষদকে আগে কনভিন্স করতে পারি, তাহলে ওই প্রতিষ্ঠানের ইসলামিক ইন্স্যুরেন্সের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে দেখা যাবে মোরাকিব থেকে শুরু করে, মানে অ্যাকাউন্টস থেকে শুরু করে রিইন্স্যুরেন্স, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা জড়িত, তাদের আচার আচরণগতও একটা ইসলামিক পরিবর্তন তাদের মধ্যে লক্ষ্য করা যাবে। জি, ইনশাল্লাহ। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি। আপনাদের দুজনকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যে বিজ্ঞোচিত আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, ইসলামী বীমায় দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি প্রয়োজনীয়তা পরিষ্কার হয়েছে। আশা করি বীমা কোম্পানিগুলো নিজস্ব পরিমণ্ডলে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করবে। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন কর্তৃক ইসলামী বীমার উপর কোর্স ডিজাইন করার ব্যবস্থা করবেন। সেন্ট্রাল শরিয়া কাউন্সিল আইডিআরএ কর্তৃক ইসলামী বীমার উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে ধন্যবাদ জানাচ্ছি। এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করার এশিয়া টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের পরিকল্পনা, গবেষণা ও উপস্থাপনায় ছিলাম আমি আবুল কালাম আজাদ। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।